একটা পিচ্চি বাচ্চা রাস্তায় বসে কাঁদছে আর রোজ তাকেই তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে ধেয়ে আসছে তা হয়তো খেয়ালই নেই। ভয়ের চোটে তের গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ হয়ে আসছে। তে যেই না সর্বশক্তিতে চিৎকার দিতে যাবে, অমনি এক প্রকাণ্ড শব্দে তেরা সবাই স্থির হয়ে গেল। চাঙ্কুক 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকেই রোজ বলে কখন বিরাটির চিৎকার দিয়ে ছুটে গেল পেছনে সবাই, কিন্তু তে নড়ার ন্যূনতম শক্তি পাচ্ছিল না। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছিল তার। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি সে। রোজ তাকে নিজের বোনের মতো ভালোবাসতো, আর তার এই রক্তাক্ত শরীর দেখে তে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রোজ 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছিল। রোজ জাঙ্কুকের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে রোজের মা পাগল প্রায়, বাবাও বারবার সেন্স হারাচ্ছে। কলেজার টুকরো বলে কথা, তে তার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিল। হঠাৎই ডাক্তার এসে বলল রোজের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে তের যে কি খুশি লাগছিল, সে ভাবলো এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে ভুল ছিল। রোজ মাত্র 5 মিনিটের মাথায় তাদের সবাইকে ছেড়ে চলে গেল। তে চিৎকার করে কাঁদছে, একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন গেল রোজকে আনতে? কেন? তে না গেলে না রোজ আসতো, না এভাবে হারিয়ে যেত। সবাই কান্না করছে, কিন্তু জাঙ্কুক না, জাঙ্কুক কান্না করছে না, একদম শক্ত হয়ে বসে আছে, যেন এখন একটা ঘোরের মধ্যে আছে সে। রোজে চলে যাওয়া জাঙ্কুক মেনে নিতে পারেনি, পারার কথাও না। তে খুব করে যাচ্ছে জাঙ্কুক কাঁদো, কেঁদে নিজেকে হালকা করো, কিন্তু না, জাঙ্কুক এক ফোঁটা চোখের জলও ফেললো না, শুধু নিস্তেজ হয়ে বসে রইল। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাঙ্কুক স্বাভাবিক হয়নি। এরপর তাকে আর হাসতে দেখা যায়নি। তেও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সামনে এইচএসসি এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কিভাবে যায় বোঝা যায় না। তাকে দেখতে দেখতে কিভাবে 3 মাস কেটে গেল বুঝতে পারলো না সে। সাথে এইচএসসি এক্সামও শেষ হলো। এর মধ্যে একবার শুধু জাঙ্কুককে দেখেছিল তে। উস্কো খুস্কো চুল, গালের দাড়িগুলো বড় হয়ে জঙ্গলের রূপ নিয়েছে, চোখ দুটো লাল, হাতে সিগারেট। জাঙ্কুকের চোখে মুখে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পাচ্ছিল তে। সেদিন বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল তার। তারপর এলো তাদের বিয়ের দিন। তার এক্সামের পরের দিনই জিমিনের বিয়ের ডেট ফিক্স করা হয়েছিল। জাঙ্কুকের এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার মোটে ছিল না, তাই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। জিমিনের কাবিন হওয়ার কিছুক্ষণ পর আরেম হঠাৎই সুবিন ইয়ানজনকে রুমে ডেকে নিল। তার কিছুক্ষণ পর ইয়ানজন একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে তে রুমে ঢুকে। তারপর যা হলো তাতে স্তব্ধ হয়ে গেল। ইয়ানজন শুধু বলেছিল আরেমের কাছে ইয়ানজন ঋণী, এই ঋণটা থেকে শোধ করতে হবে জাঙ্কুককে বিয়ে করার মাধ্যমে। কথাটা শুনে তে শুধু তার মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কি বলছে এসব তার মা? তাকে ঋণ পূরণে বলে দিচ্ছে তার মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন। তারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলোর কি কোনো গুরুত্ব নেই? তে জানতো জাঙ্কুক রোজকে ঠিক কতটা ভালোবাসে, আর তেকে যে কোনোদিন মেনে নেবে না তাও জানতো। সব জানার পর কেন নিজের স্বপ্নগুলোকে জ্বলন দিবে? কিন্তু মার চোখের পানির সামনে তার চোখের পানিটাকে ঢাকতে হলো, আর বসতে হলো বিয়ের পিড়িতে। হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় তের ভাবনা ঘুর কাটলো। চোখ দাঁতানো সে আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলো। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো? ভয়ে ভিতর ভিতর জমে যাচ্ছিল তে। তখনই তো জোরে পায়ের শব্দ শুনতে পেল। তারা যেন দৌড়ে আসছে তার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা। তে চোখ খিচে বসে আছে। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালো। তে, বোন কাঁদছিস কেন বোকা মেয়ে? সামনে চেহপকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলো না। এতক্ষণে আটকে থাকা ভয়, যারা ধারণা অতীত সবকিছু থেকে মুক্তি পেতে যেন ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। তে জানে এখানে তার ভয় নেই। ভাই নামের এই মানুষটি তার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারবে অবলীলায়। তের বিয়েটা আটকাতে বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। তেকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ ওখানে হয় বেড়ে গিয়েছিল বাড়ি থেকে। তে, এই তে, কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া, কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছু হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছে। আমাকে ছেড়ে ওনাকে ধরো। উপস, সরি সুগা ভাইয়া, আমি একা পারবো না, আপনিও ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। জিহোপ, তুমি এই পরিস্থিতিতে মজা করছো? মজা কই করলাম? আই এম সিরিয়াস ভাই, ওনাকে একা তোলা আমার কর্ম নয়। জিহোপের কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও তের হাসি পাচ্ছে। জিহোপটা যে কি, যখন দেখছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারে সব ঠিক আছে। জাঙ্কুক বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা।
ডাক্তার বলে গেছে টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। তের নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেদিন ওইভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি তার। জাংকুক অসুস্থ, তবু কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতেও জাংকুক তার কোলে মাথা রেখে শুয়েছিল। এই প্রথম তাকে কাছে পাওয়া। জাংকুকের এই ক্লান্ত নিষ্পাপ মুখটা দেখে বড্ড টানছে, ইচ্ছে করছে খুব করে আদর করে দিতে, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবরত। জাংকুক তো তার নয়, জাংকুক তো রোজের ভালোবাসা। জাংকুকের ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি তের আছে? কেন থাকবে না? জাংকুক তো তার স্বামী, অধিকার তের। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্কে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভেতরে কত হাজার প্রশ্ন। রাত 12:20 বাজে। জাংকুকের ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারো না তে। জাংকুকের কপালে আলতো একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তের ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো তার দিকে তাকিয়ে আছে। হাজারো কৌতূহল নিয়ে ঘুমাকা চোখ মেলে তাকায়। জাংকুক তের দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। তে নড়ে চড়ে উঠতে জাংকুক তের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, থ্যাঙ্কস আমাকে সামলে নেওয়ার জন্য। তে কি বলবে বুঝতে পারছিল না। জাংকুকের মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিঅ্যাকশন দেওয়া উচিত আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে দিল কথাটাকে। তে কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। জি বলো। তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, 18 এর গন্ডিতে পা রাখতে পারোনি এখনো, আর আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে তে, নিজের ছেলের খুশির ঝোলা পড়তে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছে একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো জাগো খুব শান্ত কণ্ঠে বলছিল, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকেই ভেবে রাখা কথাগুলো আউড়ে চলেছেন। আত্মে নিস্তব্ধ হয়ে শুনছে কি বলতে চাইছে। জাংকুক একটু থেমে আবার বলতে লাগলো, তোমার ভালো থাকা উচিত, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা করতেই পারি। আমি তোমার সবটুকু ফিরে দিতে চাইতে, তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলে জাংকুক ওয়াশরুমে চলে গেল। তে স্তব্ধ হয়ে বসে আছে। কত ইজিলি কথাগুলো বলে গেল সে, সবটুকু থেকে ভেবেই পড়েছে, কিন্তু সেটাই তো সেটা মেনে নিতে পারছে না। যে পরিণাম জানাই ছিল, সেই পরিণামটাকে যে মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছে না তে। কাঁদতে ইচ্ছে করছে তার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দুদিন হলো তেদের বাড়ি থেকে জাংকুকদের বাড়িতে এসেছে তেরা। এই দুদিনে জাংকুকের সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সে ঝগড়াটাও নেই। তের খুব ইচ্ছে করে জাংকুকের সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু। এই কিন্তুটাই তের জীবনে বড্ড বড় কথা, যাকে তে অতিক্রম করতে পারছে না। আজ আরএম জাংকুককে আর তেকে তার রুমে ডেকে পাঠিয়েছে। তে জানে না কেন, জানার কোনো ইচ্ছেও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে তার, তবু যেতে হবে। আরএমের জরুরি তলব বলে কথা, জাংকুকের জন্য অপেক্ষা করছে। সে এখন পড়াশোনার পাশাপাশি আরএমের অফিসও সামলাচ্ছে। সুগার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে, হয়তো কষ্ট ভোলার জন্য নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা। তের বড্ড একা লাগে এখন। জিমিনও সুগার সাথে চট্টগ্রাম চলে গেছে। জিমিন চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে, পড়াশোনা শেষ হতে আরো 2 বছর। তাই আরএম ডিসিশন নিয়েছে জিমিনের পড়াশোনা চলাকালীন সময়ে সুগার চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর জিমিনের সাথে ওখানে থাকবে। বাড়ির বউকে তো আর এত দূরে একা রাখা যায় না, এটাই আরএমের বক্তব্য। রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছে তে, হয়তো জাংকুক এসেছে। তাই চটপট বেলকনি থেকে রুমে ঢুকলো। তের দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল জাংকুক। তেও কফি বানাতে চলে গেল নিচে। নিচে নামতে মিঙ্গু চাচা জানালেন আরএম তেদেরকে রুমে যেতে বলেছে। তেও মাথা থেকে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলো। তে জাংকুকের সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বলে, মামু ডেকেছে। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে কফি হাতে নিল। তে আবারও বলল, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। ও আচ্ছা, চলো এখনই যেতে হবে। আচ্ছা শোনো। কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা আপনারা কি বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন? কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ? জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত কেমনে হলো? কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম, করিম, জামেলা, চোদ্দ মতো কত, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক মিঙ্কিউ, ইয়োনা। তে
হাত উল্টে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে কথাগুলো বলছে। চাঁদের কথা নাকি বলার ভঙ্গিমা দেখে তের জানা নেই, তবে 2 সেকেন্ড তের দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে রুম কাঁপে হু হু করে হেসে উঠলো। আর তে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কতদিন পর সে মন খুলে হাসছে। তে ড্রেসিং টেবিলের ক্লাসে দেখলো দরজার পাশে জিন এসে দাঁড়িয়েছে, পাশে কাজের লোকগুলো আর আরএম আর জিনের চোখে জল, যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তের দিকে কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেল জিন ও বাকিরা। জাঙ্কুক এখনো হাসছে, হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এমন অবস্থা। মানুষটা এত হাসতে পারে, তবু হাসিগুলোকে যে কিভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছে না তে। 4-5 মাস পর আজ প্রথম তে জাঙ্কুককে মন খুলে হাসতে দেখেছে। জাঙ্কুক হঠাৎ হাসি থামিয়ে দিল, হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজে অবাক হচ্ছে। তের দিকে এক নজর তাকিয়ে আবারও গম্ভীর মুখে বলে ওঠে, চলো। তে বাধ্য মেয়ের মতো জাঙ্কুকের পিছন পিছন আরিমের রুমের দিকে এগিয়ে যাচ্ছে।